আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম মনে আছে কিছু? লাস্ট ক্লাস কোথায় শেষ করেছিলাম? লেকচার 2 তে আমাদের কি ডিসকাশন ছিল? ওয়েল, সব যদি ভুলে যাই তাহলে সমস্যা। আমি সবকিছু মনে করা যাবে ঠিক হবে না। সো আমরা শুরু করছি হচ্ছে অপারেটরস। আমরা হয়তো আজকে অপারেটর গুলো দেখবো এবং কিভাবে হচ্ছে ইউজার ইনপুট নেওয়া যায় সেগুলো হয়তো আমাদের আজকে ক্লাসে ডিসকাশন থাকবে। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে আউটপুট দেওয়া যায়, আউটপুট স্ট্রিমটা কিভাবে কাজ করে, বিভিন্ন প্রিন্ট ফাংশন গুলো কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখার চেষ্টা করছিলাম, বাট আমার মনে হয় আপনারা সেটা বাসায় দেখেন না। সো অপারেটরস মোটামুটি জাভা বা জাভাও না, আমরা যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো ব্যবহার করি সেখানে মোটামুটি 4 ধরনের অপারেটর দেখতে পাই। 4 ধরনের অপারেটর কি কি? অ্যারিথমেটিক অপারেটর, বিটওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর এন্ড লজিক্যাল অপারেটর। এবং প্রত্যেকটারই কিন্তু নিজস্ব ফাংশনালিটি আছে বা পারপাস আছে, আলাদা আলাদা পারপাস হচ্ছে আমরা এই জাতীয় অপারেটর গুলোকে ব্যবহার করি। কমনলি যে কোনো ধরনের গাণিতিক হিসাব নিকাশ করার জন্য আমরা অ্যারিথমেটিক অপারেটর গুলোকে ব্যবহার করি। বিটওয়াইজ অপারেশন মানে আমার যে কোনো একটা নাম্বারের যে বিট ভ্যালু, সেখানে যদি আমরা কোনো ধরনের কাজ করতে যদি চাই তাহলে হচ্ছে বিটওয়াইজ অপারেটর গুলোকে আমরা ব্যবহার করি। আর রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর গুলো যেগুলো সাধারণত হচ্ছে আমাদের বুলিয়ান আউটপুট দেয়, সেগুলো হচ্ছে আমরা রিলেশনাল প্রসেসিং এর ক্ষেত্রে বা যখন 2টা বা 3টা অপারেন্ডের উপর যখন কোনো রিলেশন বের করার চেষ্টা করি তখন হচ্ছে আমরা রিলেশনাল অপারেটর গুলো, একই রকম ভাবে যখন লজিক্যাল কোনো ধরনের ইনফারেন্স করার প্রয়োজন হয় তখন লজিক্যাল অপারেটর গুলোকে ব্যবহার করি। তো যেমন অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ হতে শুরু করে এগুলো সবগুলোই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, এবং এগুলোকে আমরা বলি হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর। পরবর্তীতে যেগুলো দেখতে পাচ্ছি, সো প্রথম 5টা রেগুলার অপারেটর, তারপরে এটা হচ্ছে মডুলাস অপারেটর যেটা সাধারণত রিমাইন্ডার বের করার জন্য আমরা ব্যবহার করি। দেন দিস টু স্পেশাল অপারেটরস, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, একটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর, এবং এটার সাপেক্ষে এগুলোর উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের পরবর্তী অপারেটর গুলো যেগুলোকে আমরা বলি হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর। এবং এগুলোর ব্যবহারটা আমরা নিশ্চয়ই জানি, যেহেতু আমরা এখানে জাস্ট হচ্ছে এগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করতেছি। সো প্লাস ইকুয়াল মানে হচ্ছে কোন একটা সংখ্যার সাথে কোন একটা ভ্যারিয়েবলের সাথে একটা নির্দিষ্ট মান যোগ করার জন্য এবং সেই ভ্যালুটা আবার ওই পার্টিকুলার ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করার জন্য হচ্ছে এই শর্ট হ্যান্ড অপারেটর গুলোকে ব্যবহার করে থাকি। সো এটা সাপেক্ষে কিছু প্রিলিমিনারি ডিসকাশন আছে, যেমন যদি আমরা ইন্টিজার নাম্বার নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে আমরা যদি ডিভিশন অপারেশন যদি কাজ করি, আচ্ছা ফর এক্সাম্পল 6/2, এটাকে আমরা ডিভাইড করি তাহলে সেটা রেজাল্ট আসবে 3। বাট 7/2 এটাকে যদি আমরা কাজ করি, আমাদের রেজাল্টিং এটা যদি ভেরিয়েবলটা যদি হয় ইন্টিজার তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 3, যদি এটা অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 3.5। সো কোন ধরনের অপারেটর নিয়ে কাজ করতেছি সেটার সাপেক্ষে ভ্যারিয়েবল সিলেকশনটা, ভ্যারিয়েবলের ডাটা টাইপ সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমরা লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে টাইপ কাস্টিং, ঠিক আছে, বা টাইপ কনভার্সন। সো টাইপ কনভার্সনের উপর নির্ভর করবে আসলে আমাদের মানে ভেরিয়েবল সিলেকশনের উপর নির্ভর ভেরিয়েবলের ডাটা টাইপ সিলেকশনের উপর নির্ভর করবে যে আমাদের এখানে টাইপ কাস্টিং হবে কি হবে না, ঠিক আছে। সো যদি টাইপ কাস্টিং যদি হয়, অটোমেটিক টাইপ কাস্টিং যদি হয়ে থাকে তাহলে তো খুব ভালো, সেক্ষেত্রে আমাদের এই জাতীয় ডাটা লসের কোনো সুযোগ থাকে না। বাট যদি সেই সুযোগ যদি না থাকে তাহলে আমাদের ডাটা লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং মডুলাস অপারেটর যেটা বললাম যে আমাদের রিমাইন্ডারটাকে হচ্ছে রিটার্ন করে, সো বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়। আর ফ্লোটিং এবং ডাবল, আছে, সো নরমালি হচ্ছে যে কোনো একটা অপারেন্ড যদি আমাদের ফ্লোট বা ডাবল যদি থেকে থাকে তাহলে অন্য অপারেন্টটা যাই হোক না কেন সেটা অটোমেটিক্যালি হায়ার যে ডাটা টাইপ আছে সেখানে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে।
সো সেটা সাপেক্ষে এখানে কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি। সো বলা হচ্ছে জাভার ক্ষেত্রে যে মডুলাস যে অপারেশনটা আছে সেটা কিন্তু একটু ডিফার করে, ঠিক আছে। যেমন 47.5 মডুলাস 10, ঠিক আছে, যেটা আমাদের এখানে রেজাল্ট দেবে হচ্ছে 7.5, যেখানে সিতে বা সি প্লাস প্লাসে খুব সম্ভবত সেটা দেয় হচ্ছে 7, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল করতে হবে। আর যেটা একটু আগে বলতেছিলাম যে শর্ট হ্যান্ড অপারেটর বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, সো এগুলো সবগুলোই আপনাদের পরিচিত, জাস্ট একটু রিক্যাপ করিয়ে দেয়া, ঠিক আছে। সো প্লাস ইকুয়াল, যেটাকে আমরা শর্ট হ্যান্ড ফর্ম বলতেছি, কার শর্ট হ্যান্ড ফর্ম? ফর এক্সাম্পল আমার একটা ভেরিয়েবল আছে হচ্ছে এ, এই পার্টিকুলার ভেরিয়েবলটার সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি আমরা যোগ করি এবং সেই পার্টিকুলার রেজাল্টটাই যদি আবার ওই ভেরিয়েবলটার মধ্যে যদি স্টোর করি, তাহলে এটাকে আমরা এরকম একটা শর্ট ফর্মে লিখতে পারি এবং এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড ফর্ম। সো এইটা প্লাসের জন্য হতে পারে, মাইনাসের জন্য হতে পারে, মাল্টিপ্লিকেশনের জন্য হতে পারে, ডিভিশনের জন্য হতে পারে, মডুলাসের জন্য হতে পারে, যে কোনোটার ক্ষেত্রে এটা কাজ করতে পারে। আর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, যেটা আমরা জানি যে পার্টিকুলার ভ্যারিয়েবলের জন্য এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরটা আমরা ব্যবহার করি, সেই পার্টিকুলার ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে সে এক বৃদ্ধি করবে বা এক হ্রাস করবে, ঠিক আছে। যদি ইনক্রিমেন্ট অপারেটরটা প্লাস প্লাস অপারেটর যদি ব্যবহার করি তাহলে ইনক্রিমেন্ট করবে, আর যদি মাইনাস মাইনাস যদি ব্যবহার করি তাহলে সেটাকে ডিক্রিমেন্ট করবে। হাওয়েভার এইখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরটা দুইটা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে প্রিফিক্স ফর্ম, একটা হচ্ছে পোস্টফিক্স ফর্ম। সো প্রিফিক্স ফর্ম কখন বলবো? যদি ভেরিয়েবলটার আগে যদি আমাদের এই অপারেটরটা থাকে তাহলে সেটা হচ্ছে প্রিফিক্স ফর্ম, এবং যদি ভেরিয়েবলটার পরে যদি এই অপারেটরটা থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে পোস্টফিক্স ফর্ম। এবং সেটার সাপেক্ষে এই প্রিফিক্স বা পোস্টফিক্সের সাপেক্ষে তাদের রেজাল্টের মধ্যে কিন্তু একটা সিগনিফিক্যান্ট পার্থক্য হয় বা তাদের অপারেশনের ক্ষেত্রে। সো প্রিফিক্স ফর্ম যদি হয়ে থাকে তাহলে যে ঘটনাটা ঘটে যে সে হচ্ছে আগে ভেরিয়েবলটার ভ্যালুটা এক বৃদ্ধি করে বা হ্রাস করে, ঠিক আছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর উপর ভিত্তি করে। প্রিফিক্স ফর্মের ক্ষেত্রে সে হচ্ছে আগে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে, তারপরে হচ্ছে সেটাকে ব্যবহার করবে। ফর এক্সাম্পল এই পার্টিকুলার স্টেটমেন্টের ক্ষেত্রে প্লাস প্লাস আই আমরা ব্যবহার করতেছি, তার মানে হচ্ছে আই ভেরিয়েবলটার ভ্যালু আগে যা ছিল তার সাপেক্ষে এক বৃদ্ধি করবে, তারপরে সেই নতুন যে ভ্যালুটা হয়েছে সেটাকে সে যে ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে অ্যাসাইন করবে বা রাখবে, ঠিক আছে। সো আগে হচ্ছে ভেরিয়েবলটার ভ্যালু বৃদ্ধি করবে, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজটা করবে। আর যেখানে পরবর্তী যে স্টেটমেন্টটা আছে বা পোস্টফিক্স ফর্মের ক্ষেত্রে আগে হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজটা করবে, তারপরে হচ্ছে সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করবে। দ্যাট মিনস এখানে আগে হচ্ছে ভ্যালুটাকে ব্যবহার করবে। ফর এক্সাম্পল আগে ভ্যালুটা যদি থাকে 4, তাহলে 4 ভ্যালুটা সে হচ্ছে কে এর মধ্যে অ্যাসাইন করবে, তারপরে হচ্ছে আই এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করবে বা আই এর ভ্যালুটা সেক্ষেত্রে হয়ে যাবে 5। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যারিথমেটিক অপারেটর। সো সিমিলারলি আমাদের কিছু অপারেটর আছে হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, ঠিক আছে। সো বেশ কিছু বিট ওয়াইজ অপারেটর আছে, যেমন বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ এন্ড, বিট ওয়াইজ নট, বিট ওয়াইজ এক্সর, দেন লেফট শিফট or shift right, sorry, shift right or right shift, then shift left or left shift operator, and আরেকটা স্পেশাল অপারেটর এখানে আছে, দেখেন তিনটা গ্রেটার দেন সিম্বল, যেটাকে বলা হচ্ছে শিফট রাইট উইথ জিরো ফিল, ঠিক আছে। সো শিফট রাইট নরমালি হচ্ছে আমরা যখন লেফট শিফট করি তখন কি হয়, ডান পাশে অটোমেটিক্যালি জিরো চলে আসে, আচ্ছা, নাম্বারটা বৃদ্ধি হয়ে যায়। আর যদি রাইট শিফট যদি করি তাহলে বাম পাশ থেকে কিন্তু খালি হতে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফিলিং আর হয় না লেফট সাইডে। বাট থার্ড যে অপারেটরটা এখানে বলতেছি তিনটা গ্রেটার দেন দিয়ে, সো এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের লেফট সাইডটা হচ্ছে জিরো দিয়ে ফিল হবে, ঠিক আছে। নাম্বারের ক্ষেত্রে কোনো হেরফের হবে না, বাট বিটের ক্ষেত্রে হেরফের হবে। ফর এক্সাম্পল আমার যদি 5 বিটের একটা নাম্বার যদি থাকে 10101, সেটাকে যদি আমি 2 বিট যদি শিফট করি তাহলে সেটা হয়ে যাবে 3 বিটের একটা নাম্বার, সেটা কিন্তু আর 5 বিট থাকবে না,
বাট লাস্ট যে অপারেটরটা আছে সেটা যদি আমরা ব্যবহার করি, সেটা 2 বিট শিফট করার পরও সেটা 5 বিটের সংখ্যায় থাকবে। সেক্ষেত্রে বাম পাশে 2টা বিট 0 দিয়ে ফিল হবে। তো সেই জন্য হচ্ছে এই স্পেশাল অপারেটরটা। আর এন্ড, অর, নট, এক্সঅর এগুলো প্রত্যেকটা মোটামুটি অপারেশন আমরা জানি। যদি এখানে একটু ছোট্ট এক্সাম্পল দেয়া হয়েছে, আমি একটু আপনাদের থেকে এক্সপেক্ট করব এগুলো রেজাল্ট গুলো বলা যায় কিনা। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে দেখেন এ এর একটা ভ্যালু দেয়া আছে এবং প্রত্যেকটা হচ্ছে বাইট লেভেলে আছে, মানে বাইট ভ্যারিয়েবলে প্রত্যেকটার ভ্যালু আছে। সো এ এর ভ্যালু আছে হচ্ছে 8, বি এর ভ্যালু আছে হচ্ছে 24 এবং সি নামক আরো একটা বাইট ভ্যারিয়েবল আছে। সেটার সাপেক্ষে প্রথম যে স্টেটমেন্টটা আছে সি ইজ ইকুয়াল টু এ অর বি, এটার ভ্যালুটা কত হবে কেউ কি বলতে পারি? বা এটার এক্সাম্পলটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন বোঝা যায় কিনা, তাহলে হয়তো পরবর্তী যেগুলো আছে সেগুলো হয়তো বোঝা যেতে পারে। সো এর ভ্যালু হচ্ছে 8, বিট লেভেলে এখানে সকল ধরনের কাজ হবে। সো 1 2 4 8, ঠিক আছে। সো এটা হচ্ছে 8 এর রিপ্রেজেন্টেশন 8 বিটের সংখ্যায়, ঠিক আছে, যেহেতু বাইট 1 বাইট। একই রকম ভাবে হচ্ছে 24, সো দ্যাট মিনস 1 2 4 8 আর 16, 16 আর 8 হচ্ছে 24, তার মানে এই দুইটা বিট হচ্ছে 1, রেস্ট অফ দ্য বিট 0। এখন এই দুইটা সংখ্যাকে হচ্ছে আমরা অর করার চেষ্টা করতেছি, এ অর বি। সো এ এবং বি কে যদি অর করি তাহলে রেজাল্টটা কত হবে? অর করা মানে কি, দুইটার মধ্যে যে কোনো একটা 1 হলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 1। সো এখানে খেয়াল করেন চতুর্থ বিটটা হচ্ছে 1, এখানেও চতুর্থ বিটটা হচ্ছে 1, সো দুইটাই 1, তো দ্যাট মিন্স রেজাল্ট হচ্ছে 1। আর আগে পরে যেমন পঞ্চম বিটটা এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, সো দুইটা যে কোনো একটা 1 হলে সেটা হচ্ছে 1। তার মানে এই দুইটা বিটের জন্য, মানে এই দিক থেকে যদি হিসাব করি চতুর্থ এবং পঞ্চম বিট, এখানে চতুর্থ এবং পঞ্চম বিট এই দুইটার মধ্যে আসলে হচ্ছে কাজগুলো হচ্ছে, বাকি যে বিটগুলো আছে সবগুলো হচ্ছে 0, তার মানে ওগুলো আসলে কোনো ধরনের কাজে আসতেছে না। এই দুইটা বিটে আলটিমেট রেজাল্ট হচ্ছে 1 1। সো আগে 3টা শূন্য, পরে 3টা শূন্য, আলটিমেটলি রেজাল্টটা তৈরি হচ্ছে 24, ঠিক আছে। সো বাইট লেভেলে এরকম যদি আমরা এন্ড বা অর অপারেশন যদি করি তাহলে এইভাবে হচ্ছে প্রসেসিংটা হবে, ঠিক আছে, তাদের বিট ওয়াইজ অপারেশনটা হবে। সো এ এবং বি এর যদি এন্ড করি তাহলে কত আসবে আউটপুটটা বলা যায় বা কেউ বলতে পারবো? 8 আসবে। 8 আসবে, ওকে। সো থ্যাংক ইউ। সো এইটার সাপেক্ষে আমার মনে হয় এগুলো এখন বের করা পসিবল। সো এটা হচ্ছে সিম্পলি কমপ্লিমেন্ট, ঠিক আছে। সো কমপ্লিমেন্টের কথা আমরা এর আগেও আলোচনা করেছি। সো এটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি, ঠিক আছে, সিম্পলি ওয়ান্স কমপ্লিমেন্ট। সো যেগুলো 0 ছিল সেগুলো 1 হয়ে গেছে, যেগুলো 1 ছিল সেগুলো 0 হয়ে গেছে। আচ্ছা, আর এখানে যেহেতু ফার্স্ট বিটটা যেহেতু 1 হয়ে গেছে, সো সাইন নাম্বার হিসেবে এখানে হচ্ছে এটা মাইনাস হয়ে গিয়েছে, ঠিক আছে। সো সংখ্যাটা কত আসছে সেটা হিসাব করে বের করে ফেলতে পারি। এই প্রথম বিটটা হচ্ছে সাইন বিট, তার বাকি বিটগুলোকে আমরা হিসাব করব, ঠিক আছে। সো 1 2 4 8, মানে 8 হচ্ছে এখানে কম আছে। আর প্রথম বিটটা সাইন বিট হিসেবে এটা বাদ, বাকি যে নাম্বারগুলো আছে সবগুলো যদি 1 হতো তাহলে সেখান থেকে আমরা পেতাম হচ্ছে 127, সেখান থেকে 8 9, যেহেতু এটা 0 তার মানে সেই নাম্বারটা হচ্ছে 119। সো একই রকম ভাবে হচ্ছে এক্সর, এখানে কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি আমি, সবগুলো ডিটেলস আর যাচ্ছি না, যেহেতু আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো যে শিফট উইথ 0 ফিলের কথা যেটা বললাম, সো ব্যাপারটা হচ্ছে এইভাবে কাজ করবে। এখন চলে আসে হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর গুলো আমাদের যখন কোনো ধরনের লজিক্যাল অপারেশন, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর কম বেশি সেম পারপাসে হচ্ছে কাজ করে, ঠিক আছে। বাট রিলেশনাল অপারেটর গুলো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশন অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করে এবং এটা আউটপুটটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, ঠিক আছে। সো দ্য আউটকাম অফ দিস অপারেশনস ইজ এ বুলিয়ান ভ্যালু। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা যখন বুলিয়ান ডাটা টাইপ নিয়ে কথা বলছিলাম, যে বুলিয়ান ভ্যালু আমরা যখন বলতেছি তার দুইটা আউটপুট, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, এবং এই দুইটা কোনোভাবেই কিন্তু নিউমেরিক ভ্যালু না, ঠিক আছে, যে 0 মানে ফলস 1 মানে ট্রু, এরকম কিন্তু না ব্যাপারটা, ঠিক আছে। ট্রু মিন্স
একটা বুলিয়ান ভ্যালু, সেটা ভ্যালুটা হচ্ছে ট্রু নট ওয়ান। আচ্ছা, একই রকম ভাবে বুলিয়ান ভ্যালু ফলস মিন্স ফলস। আচ্ছা, এরকম একটা কিওয়ার্ড ফলস, এটা মানে কিন্তু জিরো না। এই জিনিসটা জাভাতে খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। সো ফর এক্সাম্পল এইখানে একটা ভেরিয়েবল এক্সাম্পল দেওয়া হয়েছে, a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু হচ্ছে 1। সো আমি একটা লজিক্যাল ইনফারেন্স করার চেষ্টা করতেছি a লেস দেন b, ঠিক আছে। সো a যদি লেস দেন যদি b হয়, তাহলে সেখান থেকে একটা আউটপুট জেনারেট হবে। a যদি b এর চেয়ে যদি লেস দেন যদি না হয়, তাহলে আরেকটা রেজাল্ট তৈরি হবে, এবং সেটা অবশ্যই একটা বুলিয়ান ভ্যালু তৈরি করবে। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি a লেস দেন b, এটা অ্যাকচুয়ালি ট্রু না, এটা একটা ফলস ভ্যালু। তার মানে হচ্ছে সি এর মধ্যে থাকবে হচ্ছে ফলস। যেমন এখানে আরেকটা এক্সাম্পল যেটা কমনলি আমরা ব্যবহার করে থাকি বা সিতে ব্যবহার করে আসছিলাম, যেমন ফর এক্সাম্পল ইন্টিজার ডান ইকুয়াল টু 3, মানে ডানের মধ্যে একটা ইন্টিজার ভ্যালু আছে যেটা ভ্যালুটা হচ্ছে মাত্র 3। এইটার সাপেক্ষে হচ্ছে আমি একটা ইফ কন্ডিশনকে ইভালুয়েট করার চেষ্টা করতেছি, ফর এক্সাম্পল ইফ ডান। সো সেটার সাপেক্ষে আমরা যদি সিতে যদি চিন্তা করি, এটা কিন্তু একটা ট্রু রেজাল্ট দিত, বা রেজাল্ট আসতে হচ্ছে 1, বা সাকসেসফুল সাকসেসফুল না, ট্রু রেজাল্ট হতো বা কন্ডিশনটা ট্রু হতো, সেই হিসেবে এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে শিখে। বাট জাভার ক্ষেত্রে ইট উইল প্রডিউস অ্যান এরর। তার কারণ ডানের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি ট্রু না, ডানের ভ্যালু হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, ঠিক আছে। সো সেই জন্য এটা অ্যাকচুয়ালি আমরা প্রসেস করতে পারবো না, এবং এটা হচ্ছে আমার কম্পাইল টাইমে এরর তৈরি করবে। বাট এখানে একটু খেয়াল করি, ইফ ডান ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এইখানে কিন্তু আমি একটা লজিক্যাল অপারেশন করার চেষ্টা করতেছি, বা একটা রিলেশন বের করার চেষ্টা করতেছি যে ডানের ভ্যালু শূন্যের সমান কিনা, ঠিক আছে। যদি শূন্যের সমান যদি না হয়, তাহলে কিন্তু এখান থেকে আমার একটা আউটকাম আসবে, সেই আউটকামটা আসবে আইদার ট্রু অর ফলস। সো ডানের ভ্যালু যদি শূন্য হয়, তাহলে তার আউটকাম আসবে হচ্ছে ট্রু। হ্যাঁ, ডানের ভ্যালু হচ্ছে শূন্য, সুতরাং এখান থেকে আমরা যখন রিলেশনটা বের করার চেষ্টা করলাম, এটা একটা ট্রু রিলেশন, ঠিক আছে। আর ডানের ভ্যালু যদি শূন্যর বাইরে অন্য যে কোনো কিছু যদি হয়, তাহলে সেখান থেকে আমরা এদের রিলেশনটা পাবো হচ্ছে একটা ফলস রিলেশন। তো সেই দিক থেকে এটার ভ্যালুটা আসবে হচ্ছে ফলস, ঠিক আছে। এবং আমরা জানি এই যে কন্ডিশন বা ইফ কন্ডিশন কখন কাজ করে, যদি তার কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে, তখনই শুধুমাত্র সে সেটাকে প্রসেসিং করে। সো বুলিয়ান ভ্যারিয়েবলস আমরা যেভাবে ডিক্লেয়ার করতে পারি, সিম্পলি ট্রু ফলস, এটার সাপেক্ষে হচ্ছে আমরা বুলিয়ান ভ্যালুকে ডিক্লেয়ার করব, অন্য কোনো ভ্যালু দিয়ে কিন্তু নয়। এবং এটার সাপেক্ষে আমাদের মেমোরি লোকেশনের মধ্যে এরকম ভাবে হচ্ছে তাদের ভ্যালুগুলো থাকবে। সো এই জিনিসটা কেন বারবার নিয়ে আসতেছি, যে বুলিয়ান যে ভ্যালুটা ট্রু বা ফলস, এটার সাথে আমরা সবসময় যেটাকে অ্যাকচুয়ালি কম্পেয়ার করার চেষ্টা করি, বা যেটার সাথে হচ্ছে অ্যাকচুয়ালি এক করে ফেলি, সেটা হচ্ছে 0 1, ঠিক আছে। যে ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। বাট এইখানে কিন্তু বা জাভার ক্ষেত্রে কিন্তু এটা আলাদাভাবে কাজ করবে। সো লাস্টলি হচ্ছে আমাদের অপারেটরের ক্ষেত্রে যে লাস্ট অপারেটরটা, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। বা এখানে আমরা আরো এইভাবে বলতেছি বুলিয়ান লজিক্যাল অপারেটর, ঠিক আছে। কেননা এই অপারেশন গুলোর আউটকাম হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। এগুলোর যে অপারেশনটা হবে বা যেখানে আমরা এই প্রসেসিং গুলো করব, সেটার আউটকাম হবে রিলেশন অপারেটরের মতো, এটার আউটকাম হবে একটা বুলিয়ান ভ্যালু, ঠিক আছে। এবং অনেকটুকুই হচ্ছে আমাদের আগে যে এক্সাম্পল গুলো দেখিয়েছিলাম, কম বেশি সেগুলোর সাথে এখানে মিল আছে। সো একটু আগে আমরা দেখেছিলাম বুলিয়ান রিলেশনাল অর, এখানে হচ্ছে লজিক্যাল অর আর লজিক্যাল এন্ড, ঠিক আছে, লজিক্যাল এক্সর, ঠিক আছে। সো লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, সো এইটার সাপেক্ষে হচ্ছে মূলত আমরা ব্যবহার করি লজিক্যাল অর হিসেবে ব্যবহার করি হচ্ছে এইটা, এটা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর, ঠিক আছে। সো এইগুলোকে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। সো এটাকে আমরা নরমালি হচ্ছে ব্যবহার করি না, বা এইটা আসলে হচ্ছে বিটওয়াইজ এন্ড এর কাজ করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে নট অপারেটর, সো যেটা আমরা হচ্ছে এইখানে দেখে আসছিলাম, ঠিক আছে, নট ইকুয়াল যে রিলেশনটা।
সো একই রকম ভাবে এখানে হচ্ছে কিছু অ্যাকচুয়ালি আউটকাম দেখানোর চেষ্টা করা হয়েছে, যেমন এগুলোর ভ্যালুগুলা কি হবে, ঠিক আছে। সো আমি এগুলা ডিটেলসে এখন আর যাচ্ছি না, এগুলা মোটামুটি যেহেতু আগেরটা পারা গিয়েছে, সো আশা করি এটাও পারা যাবে। সো এখন চলে আসি হচ্ছে যে কিভাবে হচ্ছে এগুলাকে আমরা আসলে বের করতে পারবো। যেমন এখানে কিছু পার্টিকুলার ভ্যালু আছে, ঠিক আছে, যেমন কিছু ইন্টিজার ভ্যালু, কিছু ক্যারেক্টার ভ্যালু আছে এখানে। তো যদি বলা হয় সি ইকুয়াল ই, ঠিক, এটা যদি আমরা একটা বুলিয়ান লজিক্যাল ভ্যালু যদি বের করার চেষ্টা করি, সি এর ভ্যালুটা কি ই এর ভ্যালু সমান কিনা। সো ফর এক্সাম্পল এখানে সি এর ভ্যালু কিন্তু ই এর সমান, সি এর ভ্যালুটা কি ই এর ভ্যালু সমান এখানে। সো এই পার্টিকুলার জি কেসটার স্যার। ক্ষেত্রে আউটপুট আসবে হচ্ছে ট্রু। সো এই লজিক্যাল অপারেটরের একটা স্পেশাল ফর্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট লজিক্যাল অপারেটর বা শর্ট সার্কিট লজিক্যাল অপারেশন। এবং এক্ষেত্রে আমরা দুইটা স্পেশাল অপারেটরের জন্য হচ্ছে এদেরকে ব্যবহার করতে পারি। সো একটা হচ্ছে লজিক্যাল অর আর একটা হচ্ছে লজিক্যাল এন্ড। এই দুইটা দিয়ে শুধুমাত্র আমরা শর্ট সার্কিট লজিক্যাল অপারেটরের কাজটা করতে পারি। সো এটা সিনারিওটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল দুইটা কন্ডিশন আছে, ঠিক আছে। এদেরকে আমরা আসলে কখন ব্যবহার করি, যখন আমাদের দুইটা কন্ডিশন আছে। ফর এক্সাম্পল একটা পার্টিকুলার ইফ স্টেটমেন্ট যেটা হচ্ছে দুইটা এন্ড স্টেটমেন্ট বা দুইটা অর স্টেটমেন্ট এটার উপর ভিত্তি করে তৈরি করা। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে জাভা যে কাজটা করে, ঠিক আছে, জাভা উইল নট ইভালুয়েট দ্য রাইট হ্যান্ড অপারেন্ট। রাইট হ্যান্ড অপারেন্টের ভ্যালুটা সে আর ইভালুয়েট করবে না when the outcome of the expression can be determined by the left hand operand. লেফট হ্যান্ড অপারেন্ডের ভ্যালু দিয়ে যদি আমার আলটিমেট রেজাল্টটা যেটা হবে সেটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে জাভা আর রাইট হ্যান্ড অপারেন্টার ভ্যালুটাকে আর ইভালুয়েট করে না। সো এটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট অপারেশন, এবং এটা অর এর ক্ষেত্রে হয়, এন্ড এর ক্ষেত্রে হয়। সো যেটা সিঙ্গেল যেটা অর বা সিঙ্গেল যেটা অর এন্ড, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কিন্তু এই কাজটা হয় না, সেক্ষেত্রে তারা দুইটাকেই হচ্ছে ব্যবহার করে। সো এক্সাম্পলটা একটু খেয়াল করি তাহলে হয়তো বোঝা যাবে যে কি বলার চেষ্টা করতেছি। এখানে দুইটা অংশ আছে, a is not equal 0 and b divided by a greater than 10। এখন খেয়াল করি এইখানে হচ্ছে একটা আউটকাম আসবে এই অংশটা থেকে, a is not equal 0, এখান থেকে ডেফিনেটলি একটা আউটকাম আসবে, যেহেতু হচ্ছে রিলেশনাল ভ্যালু বা রিলেশনাল অপারেটর দিয়ে আমরা এখানে কাজ করছি, তার মানে এখানে একটা বুলিয়ান ভ্যালু চলে আসবে বা বুলিয়ান আউটপুট চলে আসবে। একই রকম ভাবে এখানেও কিন্তু একটা বুলিয়ান অপারেটর সরি রিলেশনাল অপারেটর কাজ করছে, তো এখান থেকেও কিন্তু একটা আউটকাম আমার চলে আসবে। এখন যেহেতু হচ্ছে আমি শর্ট সার্কিট অপারেটর ব্যবহার করতেছি বা শর্ট সার্কিট অপারেটর যদি ব্যবহার করি, তাহলে এখানে যে ব্যাপারটার কথা বলা হচ্ছে, যদি আমার এখান থেকে যদি আউটপুটটা যেটা আসবে সেটা দিয়ে যদি আমি পুরো জিনিসটা আউটপুট কি হবে সেটা যদি বের করে ফেলতে পারি, তাহলে আর ডান পাশের অংশটা সে ইভালুয়েট করবে না। আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি, এখানে কি আছে, ফর এক্সাম্পল a is not equal to 0, আচ্ছা, এটা যেহেতু একটা এন্ড অপারেশন, লজিক্যাল এন্ড অপারেশন, আমরা জানি লজিক্যাল এন্ড কিভাবে কাজ করে, যখন দুইটা পার্ট, কারণ এই এন্ড অপারেশনে তো দুইটা পার্ট, এটার উপর একটা ভ্যালু আসবে, এটার উপর একটা ভ্যালু আসবে, এবং এই দুইটার এন্ড অপারেশনের মাধ্যমে হচ্ছে সে আলটিমেটলি ইফ এর কন্ডিশনটাকে নির্ধারণ করার চেষ্টা করবে। এবং কিভাবে সে নির্ধারণ করবে, যে দুইটার ভ্যালুই যদি ট্রু হয় তাহলে আলটিমেটলি তার রেজাল্ট আসবে হচ্ছে ট্রু। যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু তার আলটিমেট ভ্যালুটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এখান থেকে কোনোভাবে যদি আমি বের করতে পারি যে এটার ভ্যালুটা হচ্ছে 0, তাহলে কিন্তু ডান পাশের ভ্যালুটা কি সেটা আমার আর দেখার কোনো প্রয়োজন হচ্ছে না, কেননা আমার এটা 0 হওয়া মানে আমার এটা আলটিমেটলি এই পার্টিকুলার অংশটা বা পুরো অংশটার আউটপুট 0 হয়ে যাওয়া, ডান পাশে যাই থাকুক না কেন।
কারণ বাম পাশে 0 হয়ে গেছে মানে হচ্ছে ডান পাশে যদি 0 থাকে তাহলে 0 হবে, যদি 1 থাকে তবুও 0 হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তার মানে বাম পাশের আউটপুটটা দিয়ে আমি পুরা অংশের বা পুরা ইফ কন্ডিশনটার আউটপুটটাকে নির্ধারণ করে ফেলতে পারতেছি। তো সেটার সাপেক্ষে আমার এই লজিক্যাল শর্ট সার্কিট অপারেশনটা কাজ করে। তো বলা হচ্ছে যদি এ অংশটা, এর মানটা যদি 0 হয় তার মানে কি এ ইজ নট ইকুয়াল টু 0। এই অংশটা হচ্ছে আমার ফলস হয়ে যাচ্ছে। এর মানটা যদি 0 হয়, ঠিক আছে, দেন এ ইজ নট ইকুয়াল টু 0। এটাকে যখন আমি ইভালুয়েট করব এই অংশটার মান হয়ে যাবে ফলস। তার মানে একটা অংশ অলরেডি আমার ফলস ভ্যালু হয়ে গেল। আচ্ছা, সো অন্য অংশের মধ্যে আমার ট্রু রেজাল্ট আসতেছে না ফলস রেজাল্ট আসতেছে সেটা দেখার কোনো প্রয়োজন নাই। ফর এক্সাম্পল এখানে এন্ড অপারেশন না অর অপারেশন হচ্ছে, ঠিক আছে, এই অপারেটরটা এন্ড না অর। অরের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা সাইড যদি 1 হয় তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে 1। সো কোনো কারণে আমি যদি বের করতে পারি বাম পাশে যে রেজাল্টটা, সেটার রেজাল্টটা হয়ে গেছে ট্রু, ঠিক আছে, বাম পাশের রেজাল্টটা হয়ে গেছে হচ্ছে ট্রু। ডান পাশের রেজাল্টটা কি আসুক, ট্রু বা ফলস যাই আসুক না কেন, আমার আলটিমেট রেজাল্টটা হয়ে যাবে হচ্ছে ট্রু। সো এন্ড এর ক্ষেত্রে যদি বাম পাশের রেজাল্টটা যদি ফলস চলে আসে বা অরের ক্ষেত্রে বাম পাশের রেজাল্টটা যদি ট্রু চলে আসে তাহলে আমার ডান পাশের অংশটা দেখার কোনো প্রয়োজন নাই। এই জন্য এই দুটো অপারেটরের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লেফট সাইডটা দিয়েই হচ্ছে আমি পুরা যেই অপারেন্টটা আছে বা পুরা যে এক্সপ্রেশনটা আছে সেটার ভ্যালুটা আমি ইভালুয়েট করে ফেলতে পারি। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে শর্ট সার্কিট অপারেটর। সো যেটা বলা হচ্ছে যে এটার ক্ষেত্রে কিন্তু সেটা আর কাজ করবে না, ঠিক আছে। যদি এর ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে সেটা একটা রান টাইম এক্সেপশন তৈরি করবে। সো এক্সেপশন কি সেটা আমরা পরে আলোচনায় আসবো, মানে এখানে সেটা কাজ করবে না। সো এই ধরনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হচ্ছে এই যেটা বললাম যে ডাবল অপারেটর যেটা এন্ড বা অর ডাবল দিয়ে যেটা সেই অপারেটরটাকে হচ্ছে ব্যবহার করব। সো এখানে আরেকটা জিনিস চলে আসবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভার্সাস কম্পারিজন। সো আমরা এটা জানি বাট তারপরেও সো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যেটা হচ্ছে ইকুয়াল অপারেটর, ঠিক আছে, একটা সিঙ্গেল ইকুয়াল যেটা সেটা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা অ্যাসাইনমেন্টের কাজ করে থাকি। আর সেটাই যখন ডাবল হয়ে যায় মানে ডাবল ইকুয়াল যখন, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পারিজন অপারেটর, ঠিক আছে, যেটার মধ্যে ভ্যালুর সাপেক্ষে তাদের মধ্যে কিন্তু একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আছে। যখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতেছি আমাদের লেফট সাইডে নরমালি থাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এবং ডান পাশে আমাদের সেটা ভ্যারিয়েবল থাকতে পারে, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারে, বাট ইম্পর্টেন্টলি লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে একটা ভ্যারিয়েবল। এবং সেই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা হচ্ছে আসলে রাইট হ্যান্ড সাইডে যে ভ্যারিয়েবলটা আছে বা ভ্যালুটা আছে, ভ্যারিয়েবল থাকলেও তার ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টোর করার চেষ্টা করি লেফট হ্যান্ড সাইড অপারেন্টের মধ্যে। অন্যদিকে কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে সাধারণত থাকে হচ্ছে দুইটা সাইডেই থাকে হচ্ছে ভ্যারিয়েবল, বা অনেক ক্ষেত্রে এক্ষেত্রেও দুইটা সাইডে যে কোনো ধরনের ভ্যালু থাকতে পারে, ঠিক আছে, ভ্যারিয়েবল থাকতে পারে বা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারে দুইটা অপারেন্ডের মধ্যে, ঠিক আছে। বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটার আউটকামটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, ঠিক আছে, কম্পারিজন অপারেটরটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। আর ইকুয়াল অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটরটা কোনো কিছু রিটার্ন করে না, নরমালি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে একটা ভ্যারিয়েবলের মধ্যে। সো নেক্সট চলে আসি হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। সো এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অপারেটর দেখলাম এবং লাস্টলি যেটা দেখলাম যে অ্যাসাইনমেন্ট এবং কম্পারিজন অপারেটর। সো যতগুলো অপারেটর আমরা দেখলাম তাদের মধ্যে কিন্তু একটা প্রেসিডেন্স আছে, মানে কার আগে কার এক্সিকিউশনটা হবে, মানে অর্ডারিংটা।
সো এইখানে হচ্ছে মোটামুটি আমরা একটা অর্ডারিং করার চেষ্টা করেছি যে হাইয়েস্ট টু লোয়েস্ট, ঠিক আছে, যত নিচের দিকে যাব তত হচ্ছে তার প্রেসিডেন্সটা কমতে থাকবে। সো দ্যাট মিন্স প্যারেনথেসিস হচ্ছে হাইয়েস্ট প্রেসিডেন্স, দেন ইউনারি অপারেটর, দেন মাল্টিপ্লিকেটিভ অপারেটর, দ্যাট মিন্স multiplication division, then additive operators, that means plus, addition, subtraction, এগুলা, then relational operator, then relational equality, ঠিক আছে, then logical operator, তার মধ্যে লজিক্যাল এন্ড আগে, তারপর লজিক্যাল অর, লাস্টলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এইভাবে হচ্ছে তাদের মানে আমরা প্রেসিডেন্সটা নির্ধারণ করা হয়ে থাকে। এবং যদি সেম অপারেটর যদি থাকে তাহলে কিন্তু হবে তাদের একটা অ্যাসোসিয়েটিভিটি থাকে, যেটা আমরা বলতেছি যে তাদের অ্যাসোসিয়েটিভিটি, যে তারা কি লেফট সাইড থেকে হচ্ছে আগে এক্সিকিউশন হবে নাকি রাইট সাইড থেকে এক্সিকিউশন হবে। সো সেটা হচ্ছে তার অ্যাসোসিয়েটিভিটি দ্বারা নির্ধারণ হয়ে থাকে। সো এখানে মোটামুটি হচ্ছে আমরা প্রেসিডেন্সটা কভার করার চেষ্টা করি, এবং মোটামুটি যে সমস্ত অপারেটর গুলো আমরা দেখি বা দেখে আসলাম তাদের সাপেক্ষে তাদের প্রেসিডেন্স অর্ডারটা হচ্ছে এরকম। সো অপারেটর শেষ হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি এখন যেটা জিনিসটা দেখতে যাচ্ছি বা আজকের ক্লাসের মূল যে ফোকাসটা সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে আউটপুট দেয়া যায়, স্ক্রিনে কিভাবে আউটপুট দেয়া যায়। সো এটার জন্য আমরা খুব কমনলি যেটা জানি বা এর আগে থেকে অনেক আগে থেকে আমরা ব্যবহার করে আসছি সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। এবং জাভার মধ্যে সেই প্রিন্ট স্টেটমেন্টের আমরা বেশ কয়েকটা ভার্সন দেখে আসছিলাম, বা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সিনট্যাক্সটা আমরা দেখে আসছিলাম যে আউটপুট স্ট্রিমটাকে আমরা কিভাবে ব্যবহার করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এইভাবে হচ্ছে আমরা আউটপুট দেওয়ার কাজটা করি। সো জাভাতে ইনপুট নেওয়ার কাজটা একটু কষ্টকর, বা এটার জন্য আলাদা একটা ক্লাস আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, কিবোর্ড থেকে আমরা যদি কোনো ধরনের ইনপুট যদি নেওয়ার চেষ্টা করি, সো এটার জন্য একটা ক্লাস ডিফাইন করা আছে যেটাকে বলা হয় স্ক্যানার ক্লাস। সো সিস্টেম ডট ইন, যেটা আমরা ব্যবহার করতে পারি ইনপুট স্ট্রিমের জন্য বা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য, তো সেটাকে ব্যবহার করে সরি জাভাতে হচ্ছে একটা ক্লাস অলরেডি ডিফাইন করা আছে যেটা দিয়ে আমরা খুব সহজে ইনপুট নেওয়ার কাজটা করতে পারি। সো সেটা কিভাবে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে মূলত আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। সো সেই ক্লাসটার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস, আছে সরি। So scanner is a simple text scanner which can parse primitive types and strings using regular expressions. So বলা হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বলা হচ্ছে যে সিম্পল টেক্সট স্ক্যানার, তার মানে হচ্ছে সে টেক্সট ডাটা নিয়ে কাজ করে, ইমেজ বা অন্য ধরনের ডাটা নিয়ে নয়। এবং এটা হচ্ছে কাকে পার্স করতে পারে, প্রিমিটিভ ডাটা টাইপস এন্ড স্ট্রিংস, আচ্ছা, which can parse primitive types and strings using regular expressions. সো তার মধ্যে আমরা কাজ করতে পারবো, তার মানে স্ক্যানার দিয়ে আমি কাজ করতে পারবো হচ্ছে প্রিমিটিভ যে সমস্ত ডাটা টাইপ গুলো আছে সেগুলো নিয়ে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ডাটাটা আমরা এর আগে আলোচনা করে আসছি সেগুলো নিয়ে হচ্ছে আমরা আসলে এখানে কাজ করতে পারবো। এট দ্য সেম টাইম ক্যারেক্টার বা স্ট্রিংস নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারবো। সো কিভাবে হচ্ছে সেই স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে পারি একটু যদি দেখার চেষ্টা করি। সো এখানে কয়েকটা স্টেপ আছে। তো হচ্ছে ফার্স্ট, স্ক্যানার ক্লাস ইজ কানেক্টেড টু সিস্টেম ডট ইন। সো যেটা বললাম যে সিস্টেম ডট আউট আমরা এর আগে দেখে আসছিলাম, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে আউটপুট স্ট্রিম। সো আমি যদি স্ক্রিনে কোনো আউটপুট যদি দিতে চাই, যেরকম ভাবে সিস্টেম ডট আউট ব্যবহার করতেছিলাম, আমি যদি কোনো ধরনের ইনপুট যদি সিস্টেমে যদি নিতে চাই সেক্ষেত্রেও আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে সিস্টেম ডট ইন। সো এটা হচ্ছে সিস্টেম ডট আউট, এটা হচ্ছে সিস্টেম ডট ইন, and that uses its internal functions to read from system.in. আচ্ছা, সো যেটা বললাম যে একটা ক্লাস অলরেডি ডিফাইন করা আছে বা স্ক্যানার ক্লাসটা ডিফাইন করা আছে। সো স্ক্যানার ক্লাসটার মধ্যে বেশ কিছু ফাংশন ডিফাইন করা হয়েছে, যে ফাংশনগুলো ব্যবহার করে আমরা এই সিস্টেম ডট ইন এর মাধ্যমে যে ইনপুটগুলো নিলাম সেগুলোকে বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারি। আর একটা জিনিস এখানে যেটা জানার, স্ক্যানার ক্লাস ইজ আন্ডার দ্য প্যাকেজ অফ java.lang.ut. সো অনেকগুলো প্যাকেজের কথা বলেছিলাম, আমি একটা ছবি দেখিয়েছিলাম যে জাভাতে বা জাভার যে বিশাল লাইব্রেরি আছে সেটার মধ্যে একটা পার্টিকুলার প্যাকেজ হচ্ছে java.lang.utility প্যাকেজ।
সো এই প্যাকেজটা হচ্ছে আমরা স্ক্যানার ক্লাসটার জন্য ব্যবহার করব বা এটাকে ইম্পোর্ট করতে হবে আমাদেরকে। এখানে আমরা হচ্ছে প্যাকেজটাকে হচ্ছে ইম্পোর্ট করি, যেটা আমরা সি বা সি প্লাস প্লাস এর মধ্যে ইনক্লুড করতাম। আচ্ছা, সো এইখানে একটু চেঞ্জের জায়গা আছে, দেখবো কিভাবে হচ্ছে ইম্পোর্ট করা যায়। সিনট্যাক্স কম বেশি সিমিলার। সো সিম্পল এক্সাম্পল একটা, যে কিভাবে হচ্ছে স্ক্যানার ক্লাসটাকে আমরা ব্যবহার করতে পারি। সো ফার্স্টে হচ্ছে এটা একটা অবজেক্ট আমাদেরকে তৈরি করতে হবে। সো এই সিনট্যাক্সটা হচ্ছে আমরা খেয়াল করব। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড ইন সি প্লাস প্লাস সেটা যখন করছিলাম, আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে নতুন করে একটা অবজেক্ট তৈরি করি। আচ্ছা, যদিও নিউ কিওয়ার্ডটা সেখানে ব্যবহার করিনি। সো এইখানে যখন আমরা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, তখন হচ্ছে আমাদের এরকম একটা সিনট্যাক্স, ক্লাসের নাম দেন অবজেক্টের নাম দেন ইকুয়াল দিয়ে নিউ কিওয়ার্ড, তারপরে হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে তার কনস্ট্রাক্টর। আচ্ছা, সো সিনট্যাক্স কম বেশি সিমিলার। সো ক্লাসের নাম, অবজেক্টের নাম, নিউ ইকুয়াল অপারেটর, দেন নিউ কিওয়ার্ড, তারপর হচ্ছে ওই ক্লাসের কনস্ট্রাক্টর। এবং কনস্ট্রাক্টর বৈশিষ্ট্য আমরা জানি যে ক্লাসের নামের সাথে হুবহু সেম নাম, বাট সেটা একটা ফাংশন, সেজন্য তার কিছু প্যারামিটার থাকতে পারে। যেমন এটা হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছে, কি হিসেবে, কি প্যারামিটার নিচ্ছে, যে সিস্টেম ডট ইন, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য বা ইনপুট স্ট্রিমটাকে ডিফাইন করার জন্য এই প্যারামিটারটা। আচ্ছা, সিস্টেম ডট ইন। সো যখন আমরা অবজেক্টটা তৈরি করে ফেললাম, তার মানে হচ্ছে এই অবজেক্টের সাপেক্ষে হচ্ছে এই ক্লাসটার মধ্যে যে সমস্ত মেথড বা ফাংশন গুলো আছে সেগুলোকে সবগুলো আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন এখানে পার্টিকুলার, এবং কিভাবে ব্যবহার করতে পারি আমরা গতদিন দেখাইছিলাম যে অ্যাক্সেসিবিলিটি অপারেটর, যেটা ডট, ঠিক আছে। সো ডট দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা ক্লাসের যে পার্টিকুলার অ্যাট্রিবিউট আছে বা মেথড আছে তাদেরকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারি। সো এখানে সেটা সাপেক্ষে যখন আমি একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি, যখন ডট অপারেটর ব্যবহার করতেছি, তার মানে হচ্ছে তার সাপেক্ষে আমি ওই ক্লাসের যে সমস্ত মেথড আছে বা যে সমস্ত ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট আছে তাদেরকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। যেমন এখানে ডট হ্যাজ নেক্সট ইন্ট, সিনট্যাক্সটা একটু খেয়াল করার চেষ্টা করব। সো হ্যাজ নেক্সট ইন্ট নামে হচ্ছে অলরেডি ওই ক্লাসের মধ্যে একটা মেথড ডিফাইন করা আছে, আমি জাস্ট হচ্ছে ওই মেথডটাকে কল করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এরকম ভাবে আরো কিছু মেথড আছে যেগুলো আমরা পরবর্তীতে হয়তো একটা লিস্ট আকারে দেখার চেষ্টা করব, যে কাকে কোন কোন মেথড গুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো এরকম একটা মেথড সে এখানে কল করার চেষ্টা করতেছে, যেটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে এসসি এর মধ্যে কোনো নাম্বার, মানে এই মুহূর্তে আমার ইনপুট স্ট্রিমের মধ্যে কোনো নাম্বার আসছে কিনা। যদি আসে, মানে এটা যদি ট্রু হয়, এত ইকুয়াল ইকুয়াল ট্রু, সো ওয়ান্স अगेन লজিক্যাল অপারেটর, আচ্ছা, যে এই লজিকটা যদি ট্রু হয় বা রিলেশন যদি ট্রু হয়, সো এইটার সাপেক্ষে আমি হচ্ছে এসসি ডট নেক্সট ইন্ট। সো এখানে আবার খেয়াল করে দেখেন অন্য আরেকটা ফাংশন আমি ব্যবহার করতেছি, নেক্সট ইন্ট। ওকে, সো যেটা বলছিলাম, সো এটা সাপেক্ষে সে নেক্সট যে কাজটা করার চেষ্টা করতেছে এসসি ডট নেক্সট ইন্ট। সো নেক্সট ইন্ট এই ফাংশনটাকে আমরা ব্যবহার করব হচ্ছে কোন একটা ইন্টিজার নাম্বার ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, সো এটা দিয়ে আমি টেস্ট করেছি যে আমার ইনপুট স্ট্রিমে বা কিবোর্ড থেকে কোনো ইনপুট আসছে কিনা। যদি আসে তাহলে হচ্ছে এই ফাংশনটা দিয়ে হচ্ছে আমি সেই ভ্যালুটাকে, আমার একটা ভেরিয়েবল এখানে বলা হয় না, এখানে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি ইন্টিজার আই। সো আই নামক একটা ইন্টিজার ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি। সো সেইটার সাপেক্ষে নেক্সট ইন্ট এই ফাংশনটার মাধ্যমে যে ইন্টিজার ভ্যালুটা অ্যাকচুয়ালি ইনপুট দিয়েছে সেটাকে হচ্ছে আমি আই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে নিয়ে নিলাম। সো তার সাপেক্ষে আই ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে আমার ওই পার্টিকুলার ভ্যালুটা এই মুহূর্তে যেটা ইনপুট আমি দিয়েছি সেটা চলে আসতে হচ্ছে আই ভ্যারিয়েবলের মধ্যে, ঠিক আছে। সো এর পরবর্তীতে হচ্ছে আমি আই ভ্যারিয়েবল দিয়ে যে কোনো ধরনের প্রসেসিং করতে পারবো, যেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট এসেছে। তো এটা হচ্ছে একদম সিম্পল মানে ওয়ার্কিং এক্সাম্পল, যেটা দিয়ে হচ্ছে আমি স্ক্যানার যে ক্লাসটা আছে সেটা এবং
একটা ইন্টিজার নাম্বার কিভাবে হচ্ছে স্ক্যানার ক্লাস ব্যবহার করে নিতে পারি সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। ইফ এর ভিতরে কন্ডিশনটা একটু বলবেন? ইফ এর ভিতরে কন্ডিশনটা হচ্ছে হ্যাজ নেক্সট ইন্ট, ঠিক আছে। এসসি ডট এটা তো আমি অবজেক্টের সাপেক্ষে স্পেসিফাই করছি যে এই অবজেক্টের জন্য এই ফাংশনটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি, এটা হচ্ছে প্রথম কথা। সো হ্যাজ নেক্সট ইন্ট এই যে মেথডটা, ঠিক আছে, এই মেথডটার কাজ হচ্ছে আমার সিস্টেম ডট ইন যে মানে আমার কিবোর্ড থেকে কোনো ইনপুট আসছে কিনা, ইনপুট স্ট্রিমের মধ্যে কোনো ইনপুট আসছে কিনা এটা সে টেস্ট করবে। এই মেথডটার কাজ হচ্ছে সেটা, ঠিক আছে। এবং এটা যদি আমাকে ট্রু যদি রিটার্ন করে যে হ্যাঁ আমার একটা ইনপুট ইউজার প্রোভাইড করছে, তাহলে তো এই স্টেটমেন্টটা ট্রু হবে, ঠিক আছে। এই লজিক্যাল ভ্যালুটা তখন ট্রু হবে রিলেশনটা। আচ্ছা আমি জাস্ট হচ্ছে টেস্ট করার ইফ চেষ্টা কন্ডিশনটা কি করতেছি ট্রু হওয়ার সম্ভাবনা আছে? ইউজার যদি কোনো ইনপুট যদি না দেয় তাহলে এটা ফলস হবে, ঠিক স্যার আছে। কোন একটা ইনপুট দিল, একটা নাম্বার ইনপুট দিল, তবে এই ক্ষেত্রে নাম্বারটা কি আমরা বুলিয়ান ভ্যালুর সাথে কম্পেয়ার করে ট্রু পাবো কিনা? না, বুলিয়ান ভ্যালুর সাথে কম্পেয়ার করছি না, আমরা কম্পেয়ার করতেছি কোন নাম্বার সে ইনপুট দিয়েছে কেন, ভ্যালুটা কত দিয়েছে সেটা কিন্তু আমরা কম্পেয়ার করছি না, আমরা কম্পেয়ার করতেছি স্যার এটা আসলে হ্যাজ এর কাজ, হ্যাজ নেক্সট ইন্টের কাজ। হ্যাজ নেক্সট। হ্যাজ নেক্সট ইন্টের কাজ হচ্ছে কোনো ভ্যালু ইউজার ইনপুট দিয়েছে কিনা, সেটা কত দিয়েছে, কি ইন্টিজার দিয়েছে না ফ্লোট দিয়েছে না ক্যারেক্টার দিয়েছে, ভ্যালু নিয়ে কিন্তু আমরা কাজ করছি না, আমরা কাজ করছি এখানে কোনো ইনপুট দিয়েছে কিনা, ইউজার কিবোর্ড থেকে কোনো কিছু দিয়েছে কিনা, ঠিক আছে। তো যদি ইউজার কোনো জি কিছু স্যার। দিয়ে থাকে তাহলে হচ্ছে এটা ট্রু হবে, আর কত দিয়েছে বা কি দিয়েছে সেটা হচ্ছে পরের লাইনের স্টেটমেন্ট I is equal to sc dot next int, ওকে। এবং এখানেও কিন্তু কথা আছে, স্যার যদি এমনটা হয় যে আমি এই ইফ কন্ডিশনের মাঝে যে স্ক্যানটা আছে ওখানে আমি কোনো ইনপুট দিতে চাই না, কিন্তু ইফ কন্ডিশনের শেষে আরেকটা ইনপুটের স্ট্রিম আছে যেখানে আমি ইনপুট দিতে চাই, তাহলে স্যার সেক্ষেত্রে কেমন হবে? বুঝি নাই কোয়েশ্চেনটা, বুঝি নাই। স্যার ইফ কন্ডিশনের মাঝে তো একটা ইনপুট নেয়ার স্ট্রিম আছে এবং হ্যাঁ। আমি এইখানে কোনো ইনপুট দিতে চাই না, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ইফ কন্ডিশন শেষ হলো এরপরে হচ্ছে আমি একটা ইনপুট এটা দিতে চাই, একটা তাহলে জাস্ট একটা আমি যদি এক্সাম্পল দিয়েছি আপনাকে, যে টেস্ট করতেই হবে যে ইনপুট আসছে কিনা, ব্যাপারটা এরকম না। আপনি সরাসরি i is equal to sc dot next int এটাতে চলে যেতে পারবেন, ঠিক আছে। আমি পরে একটা এক্সাম্পল দিয়েছি, তো আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই লাইনটা এক্সিকিউশন করতে হবে বা এই স্টেটমেন্টটা থাকতে হবে এরকম নট নেসেসারি, বাট এখানে জাস্ট আমরা দেখানোর চেষ্টা করছি যে এরকম একটা ফাংশন আছে যেটা দিয়ে আমি আগে চেক করে নিতে পারি যে ইউজার অ্যাকচুয়ালি কোনো ইনপুট দিয়েছে কিনা। যদি ইনপুট দেয় তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইনপুট কালেক্ট করতে যাব, না হলে কালেক্ট করতে যাব না, তাকে হয়তো আমি সেক্ষেত্রে হচ্ছে প্রম্পট করবো যে একটা ইনপুট দাও, ঠিক আছে। এবং এখানেও কিন্তু পরবর্তী যে sc.nextInt, এই ক্ষেত্রে এই ফাংশনটা কিন্তু ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার নাম্বার এক্সপেক্ট করবে। সো সে যদি ইন্টিজার নাম্বার না দিয়ে যদি অন্য কোনো নাম্বার যদি দেয় বা অন্য কোনো ক্যারেক্টার যদি ইনপুট দেয় তাহলে কিন্তু i এর মধ্যে কোনো ভ্যালু আসবে না, ঠিক আছে। কারণ sc.nextInt কিন্তু একটা ইন্টিজার নাম্বারকে খোঁজার চেষ্টা করবে। সো যখন আমার ইনপুটের মধ্যে বা ইনপুট স্ট্রিমের মধ্যে যখন কোনো একটা ইন্টিজার নাম্বার পাওয়া যাবে তখনই কিন্তু সে হচ্ছে ওই নাম্বারটাকে কালেক্ট করবে এবং আমাদের যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে সেটাকে সে অ্যাসাইন করবে, ওকে। সো একটু একটা ওয়ার্কিং এক্সাম্পল যেটা বললাম একটু দেখার চেষ্টা করি, এই পার্টিকুলার এক্সাম্পলটাকে মানে ফুল এক্সাম্পলটাকে একটু দেখার চেষ্টা করি। যেটা আমরা বলছিলাম যে আমাদের এখানে কি লাগবে, জাভা ইউটিলিটি প্যাকেজটা লাগবে, ঠিক আছে। সো java.util আমরা এর আগের স্লাইডের মধ্যে যেটা দেখালাম যে java.lang.util এই প্যাকেজটা আমাদের লাগবে। সো আমরা চাইলে এই ইউটিলিটি প্যাকেজটা পুরোটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে ফেলতে পারি, ঠিক আছে। সো যেটা আমরা এর আগে হ্যালো বলছিলাম, স্যার। হ্যালো হ্যালো স্যার, এই ল্যাংটা স্যার কেন লাগবে? ল্যাং, জাভা ল্যাং আগের স্লাইডে। এই যে এই স্লাইডটার মধ্যে খেয়াল করেন সেটা এখানে ক্লিয়ার করছি, ঠিক আছে। সো এর আগে আমরা যখন সি বা সি প্লাস প্লাসে যখন কাজ করতাম আমরা কি করতাম, একদম ফার্স্ট স্টেটমেন্টে থাকতো ইনক্লুড,
ঠিক আছে, যেমন stdio, যেমন সিতে ব্যবহার করছি stadio.h, ঠিক আছে, conio.h, বেশ কিছু লাইব্রেরি ফাংশনকে যাতে আমি ব্যবহার করতে পারি সেগুলোর জন্য হচ্ছে আমরা এটাকে ইনক্লুড করে নিতাম। সো এখানে ঠিক সেম পারপাসে, ঠিক আছে, এই যে ইউটিলিটি প্যাকেজটা যেটা আছে, যেখানে হচ্ছে আমাদের স্ক্যানার ক্লাসটার ফাংশনালিটি বর্ণনা করা আছে। সো এটা যে নর্ম বাই ডিফল্ট যেটা, সেটা কিন্তু আমাদের ইনক্লুড করা থাকে না, বা স্ক্যানার প্যাকেজটা নর্মালি হচ্ছে ইনক্লুড করা থাকে না। তার মানে হচ্ছে এটা আমাকে ইনক্লুড করে নিতে হবে, আমার সিস্টেমটার মধ্যে এটাকে অ্যাভেল করতে হবে। সো এই জন্য হচ্ছে সেটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে আমাদের প্রোগ্রামটার মধ্যে। সো এইখানে ইনক্লুড করার কাজটাই করা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে। আগে যেটা ছিল ইনক্লুড, বা আগে একটা হ্যাশ সিম্বল ছিল, এখানে কোনো ধরনের হ্যাশ সিম্বলের প্রয়োজন হয় না, এখানে হচ্ছে ইম্পোর্ট। ঠিক আছে, আর কাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, জাভা ডট ইউটিলিটি ডট, মানে এই ডট গুলো স্পেসিফাই করতেছে যে এই প্রত্যেকটা ক্লাসের আন্ডারেও আবার অনেকগুলো ক্লাস বা সাব ক্লাস ডিফাইন করা আছে। ঠিক আছে, তো যেমন এখানে জাভা যে ইউটিলিটি ক্লাস, বা এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্যাকেজ। ঠিক আছে, সো প্যাকেজ কি, প্যাকেজ হচ্ছে অনেকগুলো ক্লাসের একটা সংমিশ্রণ। ঠিক আছে, অনেকগুলা ক্লাস নিয়ে হচ্ছে একটা প্যাকেজ তৈরি হয়। ঠিক আছে, সো ইউটিলিটি প্যাকেজটার আন্ডারেও এরকম অনেকগুলা ক্লাস আছে। সো আমরা সবগুলাকে এখানে নিয়ে নিয়েছি, এই জন্য হচ্ছে অ্যাস্টেরিক। কোনো একটা পার্টিকুলার ক্লাসকে যদি এখানে অ্যাড করতাম তাহলে সেই ক্লাসটাকে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিতাম। ঠিক আছে, এটা হয়তো সামনের দিনগুলোতে আরো যখন অন্য ক্লাসগুলোকে যখন আমরা এভাবে ইম্পোর্ট করব তখন হয়তো দেখতে পাবো। যেমন এখানে জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার। স্যার হ্যালো, তার মানে স্যার এখানে আমি যদি কোনো কিছু ইনপুট নিয়ে দেখা যায় ভুল করে আমি মানে এই ফাইলটাই প্যাকেজটা নিলাম না, সেক্ষেত্রে তো আমার ইনপুটটা কাজ করবে না। না কাজ করবে না, কাজ করবে না। ওকে, সো এই পরে হচ্ছে এই পরবর্তী অংশটুকু একটু খেয়াল করি। পরবর্তী অংশটুকু আমাদের সোফার এখানে যে অংশটুকু আছে সেটা আমাদের পরিচিত। সেটা কি, যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশনটার ভিতরে, বাইরে যে ক্লাসটা আছে সেগুলোতে আমি আর যাইনি। সো মেইন ফাংশনটার ভিতরে আছি, একটা ডাবল একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, একটা স্টেটমেন্ট প্রিন্ট করার চেষ্টা করলাম, এন্টার ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, সো আমি একটা স্ট্রিং প্রিন্ট করার চেষ্টা করতেছি, এবং এখানেও আরেকটা স্ট্রিং প্রিন্ট করার চেষ্টা করতেছি, ইউ হ্যাভ এন্টার্ড, বা ভ্যালুটা আমি প্রিন্ট করার চেষ্টা করতেছি, যদিও ভ্যালুটা কিন্তু আমি এখনো ইনপুট নেইনি। সো এই কোনো পর্যন্ত আমার কোনো ধরনের ইনপুটের কাজ নাই, বা খুব সিম্পল, আমরা এখানে হচ্ছে আউটপুট দেওয়ার কাজ করেছি। এখন এইখানে হচ্ছে আমি এই ইনপুট নেওয়ার কাজটা করব। এখানে একটু খেয়াল করার চেষ্টা করি কিভাবে হচ্ছে আমরা এই ইনপুট নেওয়ার কাজটা করি। সো ফার্স্ট স্টেটমেন্ট, স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট আমি তৈরি করার চেষ্টা করতেছি, যেটা এর আগের স্লাইডে দেখানোর চেষ্টা করছিলাম। সো একই রকম ভাবে স্ক্যানার অবজেক্টের নামটা এখানে ডিফারেন্ট, ইকুয়াল দিয়ে নিউ কিওয়ার্ডটা, দেন হচ্ছে স্ক্যানার সিস্টেম ডট ইন। সো এইটা মোটামুটি সিনট্যাক্সটা বা স্টেটমেন্ট কম বেশি অবজেক্টের নামটা ব্যতীত এই অংশটা প্রায় সকল ক্ষেত্রেই সেম থাকবে। আমি যদি স্ক্যানার ক্লাস যদি তৈরি করতে চাই, স্ক্যানার ক্লাসকে যদি ব্যবহার করতে চাই, তাহলে তার অবজেক্ট আমাকে তৈরি করে নিতে হবে আগে, এবং তার পরবর্তীতে সেই অবজেক্টের সাপেক্ষে হচ্ছে আমি ক্লাসগুলো করব। সো এরপরে হচ্ছে ওই স্টেটমেন্টটা, সো একটু আগে দেখছিলাম যে sc ডট হ্যাজ নেক্সট ইন্ট। সো একই রকম ভাবে দেখেন এখানে হ্যাজ নেক্সট ডাবল, যে কোনো ডাবল ভ্যালু ইনপুট দিয়েছে কিনা। যদি সে ভ্যালু ইনপুট দেয় তাহলে হচ্ছে আমি সেই ভ্যালুটা ইনপুট যে স্ট্রিম আছে সেখান থেকে আমি কালেক্ট করার চেষ্টা করতেছি, এবং সেটাকে স্টোর করার চেষ্টা করতেছি ভ্যালু যে ভ্যারিয়েবলটা এখানে আমি ডিক্লেয়ার করেছি সেই ভ্যারিয়েবলটার মধ্যে। ঠিক আছে, এবং আলটিমেটলি সেই ভ্যালুটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রিন্ট করার চেষ্টা করতেছি। জাস্ট এই 3 লাইনের স্টেটমেন্ট, এটা দিয়ে হচ্ছে আমি ইনপুট নেওয়ার কাজটা করলাম, চেক করে নিলাম যে ইনপুটটা সে দিয়েছে কিনা। যদি দেয় তাহলে হচ্ছে সেই ভ্যালুটা আমি কালেক্ট করে আমার যে ভ্যারিয়েবল আছে সেটার মধ্যে স্টোর করলাম। তো এইখানে কেউ কোয়েশ্চেন করতে পারে আমি আগে চেক করার কি কোনো দরকার আছে? চেক না করলেও কোনো প্রবলেম নাই, সরাসরি হচ্ছে আমি এই স্টেটমেন্টে চলে যেতে পারবো। বাট এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে কোনো ধরনের এররিনেস সিচুয়েশন থেকে হচ্ছে আমাকে গার্ড দেবে, যে
যদি ইনপুট যদি সে যদি ডাবল ভ্যালু যদি ইনপুট যদি না দেয় তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হবে না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমি আগে চেক করে নিচ্ছি যে ইউজার ইনপুট দিয়েছে কিনা। যদি ইনপুট দেয় ডাবল ভ্যালু তাহলে হচ্ছে আমার এই স্টেটমেন্টটা কাজ করবে। সো এইটা হচ্ছে মোটামুটি আমরা যদি একটা ডাবল ভ্যালু যদি ইনপুট নিতে চাই সেটার প্রসিডিওরটা কি, বা একটু আগে ইন্টিজার দেখালাম, সেম সিনট্যাক্স ফলো করে ডাবল ভ্যালু কিভাবে ইনপুট নেওয়া যায় সেটা কিভাবে প্রিন্ট করতে পারি সি জাভার সাপেক্ষে, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করলাম। এবং যে স্ক্যানার এপিআইটা আছে, সো আমি এখানে হচ্ছে শেষ করবো আজকে। অ্যাকচুয়ালি স্ক্যানার এপিআইটা বা স্ক্যানার যেই প্যাকেজটা আছে সেটার মধ্যে এরকম প্রচুর মেথড আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ইনপুট নেয়ার বেশ কিছু কাজ করতে পারি। তো প্রথমটা যেটা যে পাবলিক স্ক্যানার ইনপুট স্ট্রিম, যেটা হচ্ছে একটা ইনপুট স্ট্রিমকে সে ইনপুট হিসেবে নেয়, প্যারামিটার হিসেবে নেয়। এবং এটা কি হচ্ছে আসলে আমরা এই কনস্ট্রাক্টরটাকে হচ্ছে আমরা ব্যবহার করতেছি, এই যে ইনপুট স্ট্রিম এটা হচ্ছে সিস্টেম ডট ইন যেটা ব্যবহার করতেছি, যে সিস্টেম ডট ইন এটাই হচ্ছে আমার সেই ইনপুট স্ট্রিমটা। এখানে যেটা বলা হচ্ছে যে সে একটা ইনপুট স্ট্রিমের অবজেক্টকে সে প্যারামিটার হিসেবে পাস করবে। ঠিক আছে, সো স্ক্যানার ক্লাসের প্যারামিটারই হবে একটা ইনপুট স্ট্রিম যেটা আমরা ব্যবহার করতেছি, বা নর্মালি আমাদের যে ইনপুট স্ট্রিমটা ব্যবহার করি সেটাই হচ্ছে সিস্টেম ডট ইন। দেন একই রকম ভাবে আরো অন্যান্য কনস্ট্রাক্টরও সেখানে থাকতে পারে, যেমন ফাইল আমি ইনপুট হিসেবে পাঠাতে পারি। সো নরমালি টেক্সট ইনপুট নেওয়ার জন্য হচ্ছে সিস্টেম ডট ইন, একই রকম ভাবে ফাইল পাস করতে পারি আমরা। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট ইন্ট, একটা হচ্ছে হ্যাজ নেক্সট ইন্ট আর একটা হচ্ছে নেক্সট ইন্ট, আমরা দুইটাই কিন্তু ব্যবহার করেছি। সো এখানে ব্যবহার করেছি নেক্সট ডাবল, আর তার আগের স্লাইডটাতে ব্যবহার করেছি নেক্সট ইন্ট। সো দুইটার কাজ কি? নেক্সট ইন্ট হচ্ছে আমাদের সিস্টেম থেকে যে ইনপুট ভ্যালুটা নেওয়া হচ্ছে বা নেক্সট ইনপুট ভ্যালুটা, ঠিক আছে, সে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালুর মধ্যে হচ্ছে সেটাকে ইনপুট নিয়ে স্টোর করবে। ঠিক আছে, বা সিস্টেম থেকে একটা ইন্টিজার নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য হচ্ছে নেক্সট ইন্ট এই পার্টিকুলার মেথডটাকে আমি ব্যবহার করব। একই রকম ভাবে হচ্ছে শর্ট টাইপের একটা ভেরিয়েবলের জন্য নেক্সট শর্ট, ঠিক আছে, নেক্সট লং, নেক্সট ডাবল যেটা একটু আগে আমরা ব্যবহার করেছি, নেক্সট ডাবল, ঠিক আছে, নেক্সট ফ্লোট। ঠিক আছে, সো মোটামুটি যত ধরনের আমরা প্রিমিটিভ টাইপস ব্যবহার করতে পারি প্রত্যেকটার জন্য এরকম একটা নেক্সট ওই করসপন্ডিং টাইপস দিয়ে একটা পার্টিকুলার মেথড ডিফাইন করা আছে এই স্ক্যানার এপিআই এর মধ্যে। ঠিক আছে, সো ইন্টিজার, ফ্লোট, ডাবল, লং, শর্ট প্রত্যেকটার জন্য মোটামুটি আমরা এখানে একটা একটা করে মেথড পাচ্ছি। ঠিক আছে, ইম্পর্টেন্টলি আমরা এখানে ব্যবহার করি হচ্ছে স্ট্রিং, সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা স্ট্রিং আকারে অ্যাকচুয়ালি ইনপুট নেওয়ার কাজ করি, কেননা সিঙ্গেল হোক আর মাল্টিপল হোক সবকিছু হচ্ছে স্ট্রিং ক্লাসের আন্ডারে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যদিও ক্যারেক্টারকেও এখানে ব্যবহার করা যাবে, আচ্ছা, বাট স্ট্রিং দিয়ে হচ্ছে নর্মালি আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার কাজটা করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা বা মেথডটা আমরা যেটা ব্যবহার করব সেই মেথডটার নাম হচ্ছে নেক্সট। ঠিক আছে, সিম্পল নেক্সট। এইটা দিয়ে হচ্ছে আমরা একটা হোয়াইট স্পেস ফ্রি, মানে হচ্ছে মাল্টিপল ক্যারেক্টারস, যেটা কোনো ধরনের হোয়াইট স্পেস নাই, এই ধরনের মাল্টিপল ক্যারেক্টার একটা স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য হচ্ছে নেক্সট ফাংশনটাকে আমরা ব্যবহার করতে পারবো। একই রকম ভাবে নেক্সট লাইন, সো নেক্সট লাইন দিয়ে হচ্ছে আমরা পুরো একটা লাইনের ইনপুট নিতে পারবো, যেখানে হচ্ছে হয়তো কয়েকটা হোয়াইট স্পেস থাকতে পারে, এবং এই লাইনে ইনপুট নেওয়াটা কাজটা শেষ হবে কখন? যখন আমি এন্টার প্রেস করব। সো এন্টার প্রেস করা মানে হচ্ছে আমি নতুন একটা লাইনে চলে যাওয়া। ওকে, সো এই যে এক লাইনে নতুন লাইনে চলে যাওয়ার আগ পর্যন্ত আমি যতগুলা ইনক্লুডিং হোয়াইট স্পেস, ঠিক আছে, মানে স্পেস দিয়ে দিয়ে আমি যতগুলা ওয়ার্ড অ্যাকচুয়ালি এখানে লেখার চেষ্টা করেছি পুরাটাকে একটা লাইন হিসেবে সে কনসিডার করবে, এবং এই পুরা জিনিসটাকে একটা লাইন হিসেবে স্ট্রিং আকারে সে ইনপুট হিসেবে নেবে। এই জন্য মেথডটা হচ্ছে নেক্সট লাইন। এন্ড হ্যাজ নেক্সট এই ফাংশনটাকে আমরা একটু আগে ব্যবহার করেছি বিভিন্ন ক্ষেত্রে, যেটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন, যেটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে আমাদের কোনো ইনপুট, আমাদের যে ইনপুট স্ট্রিম যেটা আছে ইনপুট স্ট্রিমে কোনো ধরনের ইনপুট ইউজার প্রোভাইড করছে কিনা। সে যদি প্রোভাইড করে থাকে তাহলে সেটা রেজাল্ট হবে হচ্ছে ট্রু,
যদি কোনো ধরনের ইনপুট যদি প্রোভাইড না করে তাহলে তার রেজাল্ট হবে হচ্ছে ফলস। সো এই এপিআই গুলো হচ্ছে আপনারা ব্যবহার করবেন। এইখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে, বা আরেকটা এক্সাম্পলের সাপেক্ষে হচ্ছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি, এবং এখানে হচ্ছে ওই যে হ্যাজ নেক্সট কে আর ব্যবহার করি নাই, যেটা বারবার আপনাদের জন্য কনফিউশন সৃষ্টি করতেছিল যে স্যার হ্যাজ নেক্সট যদি না থাকে তাহলে কোনো সমস্যা আছে কিনা। হ্যাজ নেক্সট যদি না থাকে কোনো প্রবলেম নাই, সরি। সো একই রকম ভাবে খেয়াল করেন, আমরা স্ক্যানারের একটা অবজেক্ট তৈরি করেছি, তারপরে এটা তো সিম্পল স্টেটমেন্ট আউটপুট দেওয়ার জন্য এই যে অবজেক্টের সাপেক্ষে নেক্সট ডাবল, ঠিক আছে, stdin আমাদের যে অবজেক্টের নাম স্ক্যানারের যে অবজেক্ট ডট নেক্সট ডাবল, একটা ডাবল ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এবং এটার ভিতরেই ওই ডাবল ভ্যালুটাকে ইনপুট নিয়ে নিলাম। একই রকম ভাবে y নামক আরেকটা ডাবল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে সেকেন্ড ডাবল ভেরিয়েবলটা ইনপুট নিয়ে সেটাকে y ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে নিলাম। তার পরবর্তীতে আমি সিম্পল একটা স্কোয়ার রুট ফাংশন যেটা আছে সেটা হচ্ছে এখানে ব্যবহার করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ইউটিলিটি প্যাকেজের মধ্যে পড়ে গিয়েছে, যার জন্য আলাদা অন্য কোনো কিছু আমাদের এখানে এড করার প্রয়োজন হয় নাই। ম্যাথ প্যাকেজটা গত ক্লাসে আমি আলোচনা করছিলাম এবং বাসায় আপনাদের জন্য কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, জানি না দেখছেন কিনা। সো ওই ম্যাথ প্যাকেজটা ব্যবহার করে, ম্যাথ প্যাকেজটার মধ্যে হচ্ছে স্কয়ার রুট নামক একটা মেথড আছে, যেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার ভ্যালু বা ভেরিয়েবল যেটার মধ্যে হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু আছে, ওই ভ্যালুটা যদি প্যারামিটার হিসেবে যদি পাস করি তাহলে তার স্কয়ার রুট ভ্যালুটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করে দেবে। সো যেটা হচ্ছে আমরা এখানে এই ডাবল আকারে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে রিটার্ন করা ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ক্যাপচার করার চেষ্টা করতেছি এবং সেটাকে প্রিন্ট করার চেষ্টা করলাম, ঠিক আছে। যদি এখানে ওয়াই ভ্যারিয়েবলটা কোনো ব্যবহার করা হয়নি, চাইলে ওয়াই ভ্যারিয়েবলটা নিয়েও অন্য কোনো কাজ করা যেতে পারে, ঠিক আছে। এইরকম ভাবে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো এবং ইনপুট নিয়ে প্রসেসিং করতে পারবো। সো মোটামুটি আজকে এখানে শেষ করতে চাই। যদি আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা এখন আমরা ডিসকাস করব।